ড্রামার শুরুতেই আমরা এখানে দেখতে পাচ্ছি লিসাকে, যে কিনা নিজের ছুটির দিনগুলো কাটানোর জন্য অন্য একটা শহরে এসেছিল। কিন্তু এরই মধ্যে সেখানে তার এমন একজন মানুষের সাথে দেখা হয়ে যায় যে কিনা সেখানে একসাথে অনেকগুলো মানুষের সাথে মারামারি করছিল। লিসা একদম শান্ত হয়ে দাঁড়িয়ে তাকে দেখছিল এবং মারামারি শেষ হতেই সেখান থেকে সে চলে গেল আর সাথে সাথে গিয়ে সেই ক্যাফেতে পৌঁছালো যেখানে তার বান্ধবী মিনি উপস্থিত ছিল। এখন লিসার এখানে এই ক্যাফেটা দেখে খুব অবাক লাগলো। সে মিনিকে বলতে লাগলো যে এটা তো খুবই অদ্ভুত একটা জায়গা, এই ক্যাফেতে তো শুধু আর শুধু মেয়েদেরই দেখতে পাচ্ছি, ছেলেরা কি এখানে সত্যি বেশি একটা থাকে না? মিনি বলল যে তুমি জানো না লিসা, এটা একটা বিশেষ ক্যাফে যেখানে শুধু মেয়েদেরই দেখতে পাবে আর একজন হ্যান্ডসাম ছেলেকে যাকে দেখার জন্যই সবাই এখানে আসে। আসলে এই দাদির কাছে একজন মানুষ আছে যে এখানকার ডেজার্ট বয়। লিসা বলল যে ও তাহলে সে ওনার নাতি। মিনি বলল যে জানি না, কিন্তু হ্যাঁ সে খুবই কিউট, ভীষণ হ্যান্ডসাম। মনেও কৌতূহল জেগে উঠলো যে শেষ পর্যন্ত সেই মানুষটা দেখতে এমন কেমন খাস হবে। এরই মধ্যে এখানে কিছু গুন্ডার এন্ট্রি হয়ে গেল যারা খুব রেগে গিয়ে সেখান থেকে সব মানুষকে বাইরে বের করে দিচ্ছিল। কিন্তু লিসা আর মিনি সেখান থেকে উঠলো না। আর এই ব্যাপারটাই সেই গুন্ডার অহংকারে একটু বেশি আঘাত করলো। সে তো লিসার টেবিল ওলট পালট করে দিল আর তাদের ভয় দেখানো, হুমকি দেওয়া শুরু করে দিল। কিন্তু লিসা এখানে বিন্দুমাত্র ভয় পেল না। সে বলল যে দেখো মিস্টার, আমি এখানে আনন্দ করতে এসেছি, তোমার এই ফালতু কথা শোনার জন্য আসিনি। সেজন্য তোমার যা সমস্যা আমার বডিগার্ডদের সাথে কথা বলো। লিসার বডিগার্ডদের দেখে সে তো ভয় পেয়ে গেল। সেজন্য সে এখানে লিসাকে হুমকি দিয়ে চলে গেল যে পরের বার দেখা হলে একদম ছেড়ে দেবো না। আর তখন মিনি এখানে বলতে লাগলো যে এরা কোনো গ্যাংস্টারের মতো, যারা একটা নয় বরং অনেক দোকানে যায় এরকম ফালতু টাকা চাওয়ার জন্য। আর যখন দোকানের মালিকরা টাকা দিতে রাজি হয় না তখন এরা ইচ্ছে করেই এখানে তাদের ভয় দেখানো, হুমকি দেওয়া শুরু করে দেয়। আর তারপর এরপরেই সেখান থেকে তারা যেতে লাগলো, যেখানে লিসার গাড়ির সামনে সেই মানুষটাই চলে এলো যাকে সে সকাল সকাল মারামারি করতে দেখেছিল। আর সেই মানুষটাকে দেখেই এখানে মিনি তো ডেজার্ট বয় বলে চিৎকার করা শুরু করে দিল। আর তখন গিয়ে এখানে লিসা জানতে পারলো যে সে তো এই ক্যাফেরই ছেলে যাকে দেখার জন্য সব মেয়েরা ওখানে এসে থাকে। যেমনই এখানে সে নিজের হেলমেটটা খুললো, সে লিসাকে ধন্যবাদ বলতে লাগলো ক্যাফের সেই ঘটনার জন্য। কারণ এখানে লিসা আর তার বডিগার্ডদের জন্য সেই গুন্ডারা সময় নষ্ট না করেই ওখান থেকে চলে গিয়েছিল আর খুব একটা ঝামেলাও করতে পারলো না। লিসা বলল যে আরে শুধু ধন্যবাদ বলেই তুমি এখানে কাজ চালিয়ে নিতে চাও? তোমার মনে হয় না ধন্যবাদ খুব ছোট একটা জিনিস? সে বলতে লাগলো যে মাফ করবে, তুমি এখানে নিজের অর্ডার নাম্বারটা বলে দাও, আমি দাদিকে বলে তোমার সব রিফান্ড পাইয়ে দেবো। লিসা বলতে লাগলো যে রিফান্ড দিয়ে আমার কি হবে, এমনিতেও আমার কাছে যথেষ্ট টাকা আছে, যেখানে আমি তোমার দাদির স্পেশাল সুইট স্যুপ খাওয়ার জন্য হাজার হাজার টাকা দিতে পারি। তাহলে সে বলতে লাগলো যে সরি, এর বাইরে আমি আর বিশেষ কিছু তোমার জন্য করতে পারবো, আমাকে নিজের উইচ্যাটে অ্যাড করে নাও। এখন এখানে সে বাহানা দিয়ে নিজের ঠিকানা দিতে লাগলো। কিন্তু লিসা তাকে আরেকবার অ্যাপ্রোচ করলো আর বলল যে ঠিকানা দিয়ে আমি কি করব, উইচ্যাটের নাম্বার থাকলে ভালো মতো সবকিছু নিজের থেকেই আমি পেয়ে যাব। যার পরে এখানে সে ফটো নিয়ে সেখান থেকে চলে গেল। আর মিনি তো এখানে লিসার ওপর ইমপ্রেসই হয়ে গেল যে তোমার সাহস আর তোমার ধৈর্যের প্রশংসা করতেই হবে, তোমার কত কলিজা। লিসাও এখানে বলতে লাগলো যে এখন গিয়ে এমন মনে হচ্ছে যেন ট্রিপটার কিছু তো লাভ হলো, কারণ এখন আমি তাকে তাড়া করতে যাচ্ছি। আর তারপর পরে আমরা এখানে পরের রাতের দৃশ্য দেখতে পাই যেখানে লিসা মিনির সাথে ক্লাবে গিয়েছিল। মিনি এখানে তাকে জিজ্ঞেস করতে লাগলো যে শেষ পর্যন্ত সে সেই ডেজার্ট বয়কে কিভাবে অ্যাপ্রোচ করতে যাচ্ছে। লিসা বলল যে সবার আগে তো আমি এখানে তার নাম জানতে চাই। তখন মিনি তো তাকে সরাসরি তার নামটাই বলে দিল যে তার নাম তো লিও। লিসা বলল যে এই কথাটা আমাকে আগে বলে দিলে হতো, আমি তার ব্যাপারে খোঁজ নিয়ে নিতাম, আমার মনে হয়েছিল সবাই তাকে ডেজার্ট বয় বলে ডাকে আর তার নাম কেউ জানে না। আর এরপরে এখানে সে তাকে জিজ্ঞেস করতে লাগলো যে শেষ পর্যন্ত সে তাকে কিভাবে অ্যাপ্রোচ করবে। তখন লিসা তাকে বলতে লাগলো যে আমি নিজে থেকে সামনে গিয়ে তো তাড়াতাড়ি কিছু করব না, যতক্ষণ না ভাগ্য আমাদের আরেকবার নিজে থেকে মিলিয়ে দেয়, তাহলে আমি বুঝে যাব এটা মহাবিশ্বের ইশারা, আর তারপর নিজে সামনে থেকে তাকে অ্যাপ্রোচ করে নেব। আর এখানে ঠিক এমনটাই হলো। সেই একই ক্লাবে লিও উপস্থিত ছিল, যেখানে সে নিজের লোকের সাথে কথা বলছিল আর তাদের এখানে অর্ডার দিচ্ছিল যে যা হয়ে যাক না কেন দাদির নিরাপত্তা আমাদের প্রথম অগ্রাধিকার হওয়া উচিত, নিশ্চিত করবে যেন ওই লোকেরা ওখানে পরের বার থেকে না যেতে পারে। আর লিসা বসে তার কথাগুলো শুনছিল। লিও যেমনই তাকে দেখলো তাকে জিজ্ঞেস করতে লাগলো যে তুমি কি আমার কথাগুলো শুনছিলে? লিসা বলল যে না, মাফ করবে, আমি তো এখানে শুধু একটু ফ্রেশ বাতাস নেওয়ার জন্য এসেছিলাম, এখন তুমি ফোনে কথা বলছো এটা তো আমি জানতাম না। তাহলে সেখান থেকে সে ওকে বলে যেতে লাগলো। লিসা তাকে আটকালো আর জিজ্ঞেস করলো যে তুমি কি এখানে কথা বলার জন্য টাকা চার্জ করো? লিও বলল যে আমি কিছু বুঝলাম না। লিসা
বলল যে আমি বলতে চাচ্ছি যদি আমার তোমার জন্য কোনো ড্রিঙ্ক কিনতে হয় কিংবা ড্রিঙ্ক করার জন্য একসাথে যেতে হয় তাহলে সেটার জন্য আমাকে কি করতে হবে। আর এই জিনিসটা শুনে এখানে লিও খুবই আগ্রাসীভাবে লিসার কাছে এলো আর বলল যে তোমার সাথে ড্রিঙ্কস জীবনে কোনোদিনও না, এমনটা বলে রাগে সেখান থেকে সে চলে গেল। কিন্তু এখানে লিসার তো কোনো কিছু যায় আসলো না। লিসার কাছে এই সমস্ত জিনিস একটু বেশি মজার লাগলো আর এখন এখানে লিসার ব্যাকুলতা ও কৌতূহল অনেক বেশি বেড়ে গেল লিওকে নিয়ে। এরপরে আমরা এখানে পরের সকালের দৃশ্য দেখতে পাই যেখানে তারা সেই ক্লাবেই পরের সকালে ব্রেকফাস্ট করছিল। আর এখানে লিসা ওখানকার ম্যানেজারকে নোটিশ করে যে কিনা সেই ক্লাবের মালিক ছিল আর এখানে সে নিজের ছেলের সাথে ছিল। লিসা তো এখানে তার উপর ইমপ্রেস হয়ে গেল যে কাজের সাথে সাথে এই মেয়েটা নিজের একটা বাচ্চাকেও সামলাচ্ছে। আর এরই মধ্যে আবারও এখানে সেই গুন্ডার এন্ট্রি হয়ে গেল, অর্থাৎ সেই গ্যাংস্টার জিরো। আর সে এসেই এখানে হুমকি দিতে লাগলো ওখানকার ম্যানেজারকে যে তোমাকে যেভাবেই হোক সব অর্ডার আমাদের ট্রান্সফার করতে হবে, লিওকে নয়। যদি তুমি আমাদের থেকে সাপ্লাই নাও তাহলে বেশি ভালো হবে, আমি তোমাকে ভালো দামও দিতে পারি। এখন সেই ম্যানেজার তো পরিষ্কার জানিয়ে দিল যে আমরা এমন ওইরে গৈরের সাথে ব্যবসা করি না, আমরা এখানে দাম দেখে নয় বরং মানুষের চরিত্র দেখে ব্যবসা করি। এটা শুনতেই এখানে জিরো ইগোতে খুব লাগলো আর সে জোরে এখানে টেবিলে নিজের হাত মারলো। আর তখন লিসা উঠলো আর বলল যে তোমার মনে হয় না তুমি আমার ব্রেকফাস্ট ডিস্টার্ব করছো? জি তাকে দেখে ভাবতে লাগলো যে মেয়েটা তো বেশ কড়া নজরে তাকাচ্ছে। আর লিসা বলল যে হয়তো তোমার মনে নেই যে গতকাল আমাদের অলরেডি দেখা হয়ে গেছে আর আমাদের প্রথম সাক্ষাৎ খুবই আগ্রাসী হয়েছিল। আমার মনে হয়নি যে তুমি এখানে এভাবে শুধু আর শুধু মেয়েদেরই টার্গেট করতে থাকবে, আর স্পেশালি এখানে লিওকে। জি এখানে রাগে ফেটে পড়লো আর বলল যে শেষ পর্যন্ত তোমার আর ওই লিওর কি কানেকশন? লিসা বলল যে সে আমার মানুষ আর তোমার বেশি জানার দরকার নেই। জি হাসতে লাগলো আর বলল যে ও তাহলে মনে হচ্ছে সে নিজের জন্য মেয়ে ভাড়া করেছে যাতে এখানে সেই মেয়ে এসে তাকে ব্যাকআপ করতে পারে, তার সাথে দিতে পারে। এমনটা বলে এখানে সে লিসাকে টাচ করতে যাচ্ছিল কিন্তু লিসা এখানে তাকে জোরে একটা চড় মেরে দিল। আর তারপর এখানে একটা ছোটখাটো যুদ্ধ শুরু হয়ে গেল যেখানে লিসাকে প্রোটেক্ট করার জন্য ওখানে লিও চলে এলো। লিও লিসাকে বলল যে তুমি শুধু পেছনে শান্ত হয়ে থাকো। লিসা বলল যে তুমি নিজেরটা দেখো, আমি নিজেকে প্রোটেক্ট করে নিতে পারবো। আর দুজনেই এখানে যোদ্ধার মতো ফাইট করা শুরু করে দিল যেন তারা এই ফাইট করা অনেক আগে থেকেই জানে। আর শেষে এখানে দুজনেরই জয় হলো যেখানে লিও লিসার প্রশংসাও করলো। আর আন্টি এখানে ছিল যে কিনা লিও আর লিসা দুজনকেই ধন্যবাদ বলতে লাগলো আর জিজ্ঞেস করলো যে তোমরা কি দুজনে একে অপরকে আগে থেকেই চেনো? লিসা এখানে এক্সাইটেড ছিল উত্তর দেওয়ার জন্য যেন এখানে দুজনেই খুব ক্লোজ, কিন্তু লিও বলল যে না আমরা জাস্ট একবার দেখা করেছি আর এমনটা বলে ওখান থেকে চলে গেল। মিনি এরই মধ্যে টেবিলের নিচ থেকে বাইরে বের হলো আর বলল যে দাঁড়িয়ে দাঁড়িয়ে আন্টির মুখ কি দেখছো, যাও গিয়ে এখানে তাকে তাড়া করো নইলে আমিই চলে যাব তাকে প্রপোজ করার জন্য। আর লিসা তারপর এখানে তার পেছনে পেছনে যেতে লাগলো আর এখানে গিয়ে সে নিজের নাম জানালো যেখানে লিও নিজের নাম শেয়ার করলো। লিসা বলল যে জানো তোমার নাম শেষ পর্যন্ত এখানে কে না জানে। আর তাকে এখানে সে নিজের বাড়ির লোকদের ব্যাপারে বলতে লাগলো যে শেষ পর্যন্ত তার বাবা মা কি করে আর তারা কোথা থেকে বিলং করে, আর সাথে সাথে নিজের ব্যাপারেও যে সে ইউনিভার্সিটির ব্রেকে এসেছে গত 3 মাস ধরে আর সে এখন গিয়ে লিওর সাথে দেখা করছে। আর এর পরে এখানে সে লিওকে তার ব্যাপারে জিজ্ঞেস করলো যেখানে লিওর মাথায় শুধু ট্রমাটিক অতীতের স্মৃতিগুলো আসছিল যা কিনা তার ছোটবেলার স্মৃতি। আমাদেরও এখানে একটা ছোট্ট ফ্ল্যাশব্যাক দেখানো হলো যেখানে লিও পড়ছিল তো তার বাবা এসে তার উপর চিৎকার করতে লাগলো যে বসে বসে এখানে বই নষ্ট করো না, যাও গিয়ে টাকা কামাও। আর ইনফ্যাক্ট তার বাবা তো এখানে তাকে ভালোবাসতও না, সে তো জাস্ট ওখানে সেই দাদি ছিল যে কিনা ওই লিওকে আগলে রাখতো, যে চাইতো লিও যেন একটা ভালো ব্যবসায়ী বনে, না যে ছোটবেলা থেকে এখানে কাজ করে একজন শ্রমিক হয়ে যাক। সে নিজের অতীতের ব্যাপারে বা নিজের ব্যাপারে কিছু বলতে অস্বীকার করে দিল। এটা বলল যে আমার ব্যাপারে অন্য কোনো দিন কথা বলে নেব। লিসা বলল কোনো ব্যাপার না, আমাদের কাছে এখন অনেক সময় বাকি আছে একে অপরকে জানার জন্য আর একে অপরের ক্লোজ হওয়ার জন্য। আর এটা শুনতেই এখানে লিও ক্লিয়ারলি বলে দিল যে আমি কোনো রিলেশনশিপে আসতে চাই না। লিসা এখানে হাসতে লাগলো, বলল যে বাহ এটা তো বড় ভালো উপায় পরোক্ষভাবে এটা জানানোর যে তুমি সিঙ্গেল। এটা শুনতেই এখানে লিও হালকা একটু পেছনে গেল যেখানে সে পড়ে যেতে যাচ্ছিল, কিন্তু এখানে লিসা তাকে সামলে নিল আর দুজনের মধ্যে একটা রোমান্টিক মোমেন্ট ক্রিয়েট হয়ে গেল। কিন্তু অন্যদিকে এখানে লিও তাকে বলতে লাগলো যে না আমার ওই মানে ছিল না, আমি সিঙ্গেল ছিলাম আর আমি সিঙ্গেল থাকতে চাই, আমার জন্য ওটাই ভালো থাকবে। লিসা বলল যে ভেবে নাও, কারণ আমি তো তোমাকে সিঙ্গেল থাকতে দিচ্ছি না, আমার ছাড়া তুমি কোনো ভালো মেয়ে পেতে পারো না। মানলাম আরো ভালো হবে কিন্তু আমি তোমার জন্য স্পেশাল, এখন এই কথাটা বুঝে যাও। কিন্তু লিও এখানে এই কথা পরিষ্কার অস্বীকার করে চলে গেল আর যাওয়ার আগে সে লিসাকে বলে গেল যে তুমি দাদি আর ওই আন্টির সাহায্য করেছো, সেজন্য আমি তোমাকে এখানে 2বার ফেভার শোধ করে দেবো, কিন্তু তারপর থেকে আমার মুখ দেখারও এক্সপেকটেশন রেখো না। এত কষ্টদায়ক বাক্য বলার পরেও এখানে লিসার কিছু যায় আসলো না, সে তো আরো বেশি
বেশি ইন্টারেস্টেড হয়ে গেল লিওর ওপর। তারপরের পরে আমরা এখানে পরের দিনের দৃশ্য দেখতে পাই, যেখানে লিসা শান্ত হয়ে বসে নিজের বরফকাস্ট করছিল, কিন্তু ততক্ষণে ওখানে জি চলে এলো। ইচ্ছে করেই সে লিসার খোঁজ লাগিয়েছিল যে সে একা কোথায় মিলবে, যাতে এখানে সে তাকে ভয় দেখিয়ে তাকে গতকালের জন্য সবক শেখাতে পারে, আর ইন ফিউচার এখানে লিসা তার জন্য প্রবলেম ক্রিয়েট না করতে পারে। এসেই এখানে সে লিসার সামনে বসে গেল, আর আমরা এখানে দেখতে পাচ্ছি লিওকে, যে কিনা নিজের সব স্টক ম্যানেজ করছিল। আর ততক্ষণে ওখানে তার বন্ধু চলে এলো, যে কিনা এসেই এখানে তাকে জানাতে লাগলো যে তোমার গার্লফ্রেন্ড ওই ব্রেকফাস্ট ক্যাফেতে আছে। তো সে তাকে বলতে লাগলো যে গার্লফ্রেন্ড? আমার তো কোনো গার্লফ্রেন্ড নেই। তার ফ্রেন্ড বলল যে আচ্ছা, আমার মনে হলো যে ওই লড়াকু মেয়েটা তোমার গার্লফ্রেন্ড। যাই হোক, যদি তোমার গার্লফ্রেন্ড না হয় তো বাদ দাও, সে জিরোর সাথে নিজের ম্যাটার নিজেই হ্যান্ডেল করে নেবে। লিও বলল যে আমি কিছু বুঝলাম না। আর তার বন্ধু তাকে জানাতে লাগলো যে আরে, সে ব্রেকফাস্ট ক্যাফেতে ব্রেকফাস্ট করছে আর জিও ওখানে তার সামনে এসে বসে গেছে। আমার মনে হলো তোমাকে বলে দেওয়া উচিত সে তোমার গার্লফ্রেন্ড, যাতে তুমি তাকে প্রোটেক্ট করতে পারো, কিন্তু সে তোমার গার্লফ্রেন্ড নয় তো কথা অন্য। এই কথা শুনতেই এখানে লিও সাথে সাথেই বেরিয়ে পড়লো। তার বন্ধুও ভাবলো যে এটা কি, এইমাত্র সে বললো যে সে তার গার্লফ্রেন্ড নয়, তাহলে সে কেন এত কেয়ার করছে? আর আমরা এখানে দেখতে পাচ্ছি লিসাকে, যে কিনা শান্ত হয়ে নিজের ব্রেকফাস্ট করছিল, আর জি ইচ্ছে করেই এখানে তার ব্রেকফাস্টে হাত দিল আর তাকে বলল যে তোমার যা অর্ডার করার তুমি আমার তরফ থেকে করতে পারো। লিসা বলল যে না, এখন তো তুমি আমার খাবার টাচ করেই দিয়েছো, তো আমার খাবার এখানে স্বাধীন হয়ে গেছে আর আমার খাওয়ার ইচ্ছেও চলে গেছে। তো সে তাকে বলতে লাগলো যে বাহ, তোমার মধ্যে তো একটু বেশি অহংকার। লিসা এখানে পে করে দিল আর বলল যে চেঞ্জ এই গ্যাংস্টারকে দিয়ে দেবেন ভাড়া হিসেবে। এটা শুনতেই এখানে জি হাসতে লাগলো, বলল যে সত্যি গতকাল তো তুমি এখানে ওই চকোলেট বয়ের সাথে ছিলে, ওই লিওর সাথে, তাই তুমি বেঁচে গেলে, কিন্তু তোমার কেন মনে হয় যে আমরা তোমাকে এখানে এখনকার মতো যেতে দেবো? লিসা বলল যে দেখো, আমি তোমার অনুমতি নিয়ে আসিনি তো যাবো না, আর আমি আমার মর্জিতে যাওয়ার কথা ভাবছি, যেখানে যদি তুমি সত্যি চাও তো কেন না আমরা দুজনে একটা 1-on-1 ফাইট করে দেখি। এটা শুনতেই জি এখানে হাসতে লাগলো, বলল যে তোমার সাথে আমি ফাইট করব? দেখো মেয়ে, নিজের হাত পা ভাঙার ইরাদা আছে নাকি তোমার? লিসা বলল যে না, কেন না এখানে ফাইটের সাথে বাজিও ধরা যাক। যদি আমি জিতি তো তারপর তোমাকে এখানে এই এলাকা ছেড়ে চলে যেতে হবে, কিন্তু যদি তুমি যেতো তবে তুমি যা বলবে তা আমি করার জন্য রেডি আছি। জি এখানে হাসতে লাগলো আর নিজের বন্ধুদের বলল যে দেখছো মেয়ের স্বপ্ন কত বড়, দেখো মেয়ে, আমাকে তো ডেটে নিয়ে যাওয়া উচিত, ফাইট করার জন্য নয়। আর এখানে এর আগে তার উপর ওয়ার করে লিসা নিজে এখানে তার উপর অ্যাটাক করে দিল, আর এখানে তাদের মধ্যে ফাইট শুরু হয়ে গেল, যেখানে লিসার বডিগার্ডরাও ছিল আর লিসাও। কিন্তু এরই মধ্যে এখানে এন্ট্রি হয়ে গেল লিওর, যে কিনা তাকে প্রটেক্ট করার জন্য এসেছিল, আর ফাইটের সাথে সাথেই সে লিসাকে নিয়ে ওখান থেকে দৌড়ে চলে গেল। দুজনে এখানে সেই রাস্তার গলিতে একদম রোমান্টিক্যালি দৌড়াচ্ছিল একে অপরকে বাঁচানোর জন্য, আর লিসার জন্য মোমেন্টটা একদম সিনেমার মতো মোমেন্ট হয়ে গিয়েছিল। আর লিও তাকে নিয়ে একটা অজানা জায়গায় চলে এলো। লিসা তাকে জিজ্ঞেস করলো যে তুমি আমাকে এখানে কেন নিয়ে এসেছো? তো এখানে লিও তাকে বলতে লাগলো যে তুমি এখানেই বিলং করো। লিসা বলল যে আমি কিছু বুঝলাম না। সে বলল যে দেখো, শহরে থাকো, শপিং করো, কফি খাও, এখানে ওখানে ঘোরো, টাকা ওড়াও, না যে এখানে কোনো একটা এমন পুরুষের পেছনে পড়ে থাকো যে কিনা তোমার ওপর ইন্টারেস্টেডও নয়। শেষ পর্যন্ত তুমি আমার পেছনে কবে পর্যন্ত পড়ে থাকবে? লিজার রাগ হয়ে গেল যে আমি এখানে তোমার ওপর এত ভালো ট্রাস্ট করে তোমার সাথে দিচ্ছি, তোমার পেছনে পড়তে চাচ্ছি, কিন্তু তুমি আছো যে কিনা আমার ওপর চিৎকার করছো। তো সে তাকে বলল যে ঠিক আছে, ধরো তোমার হেলমেট, আর পরের বার থেকে যদি আমরা দেখাও হয়ে যাই না, আর যদি আমি মরেও যাই তাও আমাকে ইগনোর করে চলে যাও। এমনটা বলে রাগে সেখান থেকে সে চলে গেল। আর এখানে লিও একদম শান্ত ছিল, কারণ সে জানতো যে লিসা আর লিও দুজনে একটা কমপ্লিট ডিফারেন্ট ওয়ার্ল্ড থেকে বিলং করে, একটা এমন ওয়ার্ল্ড যা কখনো এক হতে পারে না। আর তার উপর এখানে কিছুদিন এভাবেই কেটে গেল। আর লিসার এখন গিয়ে রিয়েলাইজ হলো যে তার অন্য ফোনটা তো পাওয়াই যাচ্ছে, কেন না। মিনি বলল যে ফোনের বাহানা বন্ধ করো, আই নো যে তুমি এখানে মিস করছো লিওকে। লিসা বলল যে না, সে আমার সাথে খুব রুডলি কথা বলেছে, সে তো কি আমি নিজের মুখেও তার মুখ দেখতে চাইবো না। মিনি বলল যে ঠিক আছে, বাট কি তোমার ফোন সত্যি হারিয়ে গেছে? সে বলল যে হ্যাঁ, হয়তো পুরনো ক্যাফেতে রেখে দিয়েছি। মিনি বলল কোনো ব্যাপার না, আমরা গিয়ে খুঁজতে পারি, কি জানি আমরা এখানে ফোন ছাড়াও অন্য কিছু পেয়ে যাই। লিসা বলল যে না, এখন আমি এখানে আমার ফার্স্ট ক্রাশ এন্ড করে দিয়েছি, আমি নিজের লাইফ থেকে মুভ অন করতে চাই। কিন্তু এরই মধ্যে এখানে লিও চলে এলো, যেখানে লিসা যেমনই লিওকে দেখলো সে তো ওখানে দৌড়ে চলে গেল। আর এরপরে আমরা এখানে, যেখানে লিও তো ওই ফোনটাই নিয়ে এসেছিল লিসাকে ফেরত দেওয়ার জন্য, লিসা তাকে জিজ্ঞেস করলো যে এই ফোন তুমি কিভাবে পেলে? লিও বলল যে জাস্ট এভাবেই। কিন্তু আমাদের এখানে জানানো হলো যে কিভাবে লিওর জানতে পেরেছিল যে জিরো লোকেরা এখানে লিসার ফোন চুরি করেছে, যাতে তারা এখানে লিসার পার্সোনাল জিনিসের ওপর নজর রাখতে পারে। কিন্তু এখানে সে মারামারি করে তাদের থেকে ওই ফোন ছিনিয়ে নিয়েছিল। এখন সে ফোন দিয়ে ফেরত যেতে লাগলো, যেখানে লিসা তাকে টাকা ট্রান্সফার করলো। লিও রেগে গেল আর বলল যে এটা কি? লিসা বলল যে আরে, আমি একটা এমন স্ট্রেঞ্জারের সাথে দেখা করেছি যে আমার ফোন আমাকে ফেরত দিয়েছে,
আর অ্যাজ আ রিওয়ার্ড আমি এখানে তাকে ধন্যবাদ বলতে চাই, কিন্তু ধন্যবাদ দিয়ে তো কাজ চলে না, সেজন্য আমি এই মানুষকে অ্যাজ আ রিওয়ার্ড টাকা দিয়ে দিলাম। এখন লিওর এখানে রাগ হয়ে গেল যে তুমি কি সত্যি আমাকে একজন স্ট্রেঞ্জার ট্রিট করবে? লিসা বলল যে কেন তুমি আচমকা আমাকে এত ঘুরছো কেন? সে বলল কিছু না, আর ওখান থেকে তারপর চলে গেল। মিনি বলল যে এটা কি, সেকেন্ডও হয়নি তোমার ভাষণ দেওয়ার যে আমার ফার্স্ট ক্রাশ তো খতম হয়ে গেছে আর তুমি তাকে দেখেই দৌড়ে চলে এলে। লিসা বলল যে আরে তুমিও কি জানো, দেখবে এখন তো তার এত রাগ এসেছে যে সে ব্যাকুল হয়ে যাবে, তারপর কিউরিয়াস, তারপর জেলাস, আর ধীরে ধীরে অ্যাট্রাক্টেডও। আর দেখবে আমার কাজ কতটা ইজিলি সহজ হয়ে যাবে। যেখানে লিসা দাদিকে কল করে 10টার চেয়েও বেশি সুইট ডাম্পলিংস আর স্যুপের অর্ডার দিল, অর্থাৎ সেই ক্যাফেতে যেখানে লিও থাকে নিজের দাদির সাথে। আর এখানে লিও কিছু সময় পরে ক্যাফেতে দৌড়ে এলো আর দাদিকে ডাকতে লাগলো। দাদি জিজ্ঞেস করলো যে তোমার আচমকা কি হয়ে গেল? লিও বলল যে আপনার কি হয়ে গেল, আপনি দোকান বন্ধ রাখলেন, আপনি আমার কলও রিসিভ করলেন না, আমি এখানে কতটা ঘাবড়ে গিয়েছিলাম। দাদি বলল যে আরে মাফ করবে, আমি কাজে এতটাই বেশি বিজি হয়ে গেলাম যে আমি বুঝতেই পারিনি। আমার 150 সুইট ডাম্পলিংস আর স্যুপের অর্ডার এসেছিল, সেজন্য আমাকে এখানে দোকান বন্ধ করতে হলো। একা আমি তো আর এত অর্ডার আর প্লাস এক্সট্রা কাস্টমারের অর্ডার প্রিপেয়ার করতে পারতাম না, আর আমার ফোন চার্জে ছিল, সেজন্য আমি এখানে কল রিসিভ করতে পারিনি। লিও বলল হ্যাঁ, বাট পরের বার থেকে অন্তত আপনি কল রিসিভ করবেন, কারণ আমার এখানে খুব বেশি চিন্তা হতে লাগে। দাদি বলল যে তোমার আমার চিন্তা হয়, আমারও এখানে তোমার চিন্তা হয়, কিন্তু তুমি কি আমার কথা শুনবে? লিও বলল যে আরে এটা কেমন কথা হলো, আজ পর্যন্ত আমি কোনো কথা এড়িয়েছি কি? দাদি বলল যে হ্যাঁ এড়িয়েছো, আমি বলতে বলতে ক্লান্ত হয়ে গেছি, তোমার বয়স হয়ে গেছে, এখন তোমাকে কারোর সাথে ডেট করে তার সাথে বিয়ে করে নেওয়া উচিত, নিজের লাইফ সেটেল ডাউন করে নেওয়া উচিত, বাট তুমি শুধু দাদির সাথে চিপকে আছো। আর লিও বলল যে দাদি ওসব জিনিসের অনেক সময় আছে। আর দাদি এখানে তাকে ইঙ্গিত দিল যে ওই মেয়েটা তোমার জন্য খুব ভালো, তাকে দেখে বোঝা যায় যে সে তোমাকে কতটা লাইক করে। পারলিও তাদের মানা করে দিল, আর মনে মনে এটা ভাবলো যে কি লাভ, সে আমাকে লাইকও করে, তো এমনিতেও আমি এখানে তার জন্য শুধু একটা ফান টয়ের মতো, যাতে আজ না হয় কাল এখানে সে বোর হয়ে যাবে আর আমাকে ছেড়ে দেবে, আর আমি আবার সেই মানুষ হয়ে যাব যাকে যে কেউ ইজিলি ফেলে চলে যেতে পারে। লিসা ভাবলো যে সে এখনো এলো না কেন, কোথাও থেকে এটা তো জানতে পেরে যায়নি না যে আমি অর্ডার করেছি, সেজন্য সে ডেলিভারি করতে মানা করে দিয়েছে। আর এমনটা সে ভাবতে লাগলো। পার যেমনই লিফট এখানে ওপরে এলো, সে বুঝে গেল যে লিও এসে গেছে, আর গিয়ে এখানে সে ব্যারিকেডের পেছনে লুকিয়ে গেল। লিও ডেলিভারি করার জন্য এলো, যেখানে সে ব্যারিকেডের পেছনের জুতো নোটিশ করলো আর বুঝে গেল যে লিসা তার অপেক্ষা করছে। পার লিসা তো এমন প্রিটেন্ড করতে করতে বাইরে বের হলো যেন সে জানতোই না যে লিও আসার কথা, আর সে তার ওয়েটও করছিল না। সে বলল যে বাহ, তুমি এসেছো ডেলিভারি করার জন্য, আমি তো জানতামই না, যদি আমি জানতাম তবে আমি তোমার সময় নষ্ট বিন্দুমাত্র করতাম না। লিও বলল যে কথা বলাতেও সময় নষ্ট করো না, পে করার দরকার নেই, তুমি গতকাল আমাকে অলরেডি পে করে দিয়েছিলে। তো লিসা এখানে তাকে লাভি ডাবি স্টিকার পাঠিয়ে দিল, বলল যে দেখলে তুমি আমাকে হেট করো না, কারণ যদি তুমি আমাকে হেট করতে তবে এখন পর্যন্ত তুমি আমাকে ব্লক করে দিতে, মনে হচ্ছে তোমারও এখানে সামান্য এক্সপেকটেশন আসতে লেগেছে। এমন বলে এখানে সে লিওর ক্লোজ হয়ে গেল, যেখানে লিও তাকে বলল যে দূরে থাকো, তোমার বাবা মা কি তোমাকে শেখায়নি যে পরপুরুষের এত ক্লোজ আসে না, আমরা ডেঞ্জারাস হতে পারি? লিসা বলল যে না, আমাকে তো এটা শেখানো হয়েছে যে জিনিস পছন্দ হয় তাকে ভালোবাসতে হয়, আর যে লুক পছন্দ হয় তাকে কখনো ছাড়া উচিত নয়। লিও এরই মধ্যে ওখান থেকে চলে গেল, যেখানে লিসা বলল যে আই নো, তুমি জানো যে আমি তোমার অপেক্ষা করছি আর রাতেও করব, তোমার সাথে নিজে সামনে থেকে দেখা করতে আসবো। কিন্তু লিও ততক্ষণে ওখান থেকে চলে গিয়েছিল। রাত হতেই এখানে লিও ক্যাফেতে এলো একটু দেরিতে, এই আশায় যে এখানে লিসা তার অপেক্ষা করছে এত রাত পর্যন্ত। দাদি বলল যে দোকান তো কতক্ষণ আগে বন্ধ হয়ে গেছে, কেউ এখানে আসেনি। লিও বলল যে দাদি, আমি লিসার সাথে দেখা করতে আসিনি। দাদি বলল যে আমি তো লিসার নাম নিইনি। আর এই বলে এখানে সে স্মাইল করতে লাগলো। আর এরই মধ্যে আমরা এখানে ওই দুজনকে দেখতে পাচ্ছি যারা এখানে স্টোর রুমে ছিল, আর তাদের মাঝখানের রোমান্স সাথে সাথেই বেড়ে গেল, যেখানে দুজনে একে অপরকে কিস করছিল। আর এই কিসের কথা জাস্ট সামান্য আর একটু আগে বাড়তে যাচ্ছিল, কিন্তু এই সব কিছু লিওর একটা স্বপ্ন ছিল, আর নিজের ফোনের রিং বাজার কারণে সে স্বপ্ন থেকে বাইরে বেরিয়ে এলো। আর লিওকে এখানে সিস্টার হং এর কল আসছিল, যে কিনা এখানে তাকে ডাকছিল, কারণ তাদের ক্লাব একটা নিউ ডিল সাইন করতে চায়, আর সিস্টার হং চায় যে ওই জিনিসে এখানে লিও আসুক, কারণ তাদের মেইন সাপ্লাই এজেন্ট লিও হয়। লিও ওখানে সেই লোকেশনে পৌঁছে গেল যেখানে লিসা উপস্থিত ছিল, আর ওই ক্লায়েন্টরা একটা ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট ছিল। লিওর আসতেই সিস্টার হং এখানে তাকে নিজের কাছে ডেকে বসাতে লাগলো, আর এখানে তারপর মিটিং এর শুরু হয়ে গেল, যেখানে সেই ক্লায়েন্ট লিসাকে ড্রিঙ্ক করার জন্য বলল, কিন্তু ও ড্রিঙ্ক নিয়ে এখানে লিও নিজেই খেয়ে নিল। এই জিনিস দেখে এখানে ওই ক্লায়েন্টের রাগ হয়ে গেল যে এটা কি, তুমি এটা কেমন অভদ্রতা করছো, আমি লিসাকে ড্রিঙ্ক করার জন্য বলেছি আর তুমি এখানে তার বদলে ড্রিঙ্ক করছো। লিও বলল যে আই ডোন্ট থিঙ্ক সো যে এখানে ড্রিঙ্ক করা জরুরি, আর যদি
থাকেও তবে আমি লিসার তরফ থেকে ড্রিঙ্ক করে নিলাম, তো শিওরলি ওটা যথেষ্ট হওয়া উচিত। এমনিতেও এই ডিল তুমি এখানে কোনো অ্যালকোহলের বেসিসে সাইন করার কথা ভাবছো না। সে বলতে লাগলো যে অভদ্র মানুষ, চাষাড়ার দল, তুমি জানো যে তুমি এই ভুল করে এখানে নিজের হাতে কত বড় ডিল নষ্ট করছো। বললো যে দেখুন এমনিতেও এই মেয়েটা এখানে আমার জন্য এসেছে। লিসাও এখানে বলল যে সঠিক বলেছো, আমি এখানে লিওকে দেখার জন্য এসেছি, আর আই ডোন্ট থিঙ্ক সো আমাকে এই জিনিসের জন্য এখানে অন্য কারো পারমিশনের দরকার পড়বে। যার পরে এখান থেকে লিও তো লিসাকে নিয়ে চলেই গেল, আর এখানে তারপর সিস্টার হং যে আছে ওই ক্লায়েন্টকে মানাতে লাগলো। আর এখানে তারা রাইড করে গেল, আর লিও তাকে নিচে নামিয়ে বলতে লাগলো যে দেখো তোমার এমন কোনো মিটিংয়ে আসার দরকার নেই। লিসা বলল যে কেন, কি আমি তোমার মিটিং খারাপ করে দেবো? সেজন্য সে বলতে লাগলো যে তুমি কথাটা বোঝো, এই মিটিং এখানে তোমার জন্য নয়, তুমি দেখতে বিউটিফুল, আর ওনারা তারপর এখানে তোমাকে ড্রিঙ্ক করার জন্য বলবে, তোমার ফায়দা তুলে নেবে। লিসা বলল যে বাহ, তুমিও জানো যে আমি বিউটিফুল, তো তারপর তুমি শেষ পর্যন্ত নিজেকে এত হোল্ড ব্যাক কেন করছো? লিও বলল যে দেখো আমার মানে এখানে মিটিং থেকে ছিল, অন্য কিছু থেকে নয়। লিসা বলল যে মনে হচ্ছে এখানে ফিউচারের প্ল্যানিং করতে হবেই। লিও বলল যে বললাম না আমি যে আমাকে এখানে তোমার সাথে কোনো রিলেশনশিপে আসতে হবে না, কারণ তোমার এন্ডিং এখানে ভালো হতে চলেছে না, তুমি শুধু নিজের সময় বরবাদ করতে চলেছো। লিসার রাগ হয়ে গেল, সে বলতে লাগলো যে তুমি এন্ডিং এর কথা এভাবে কিভাবে বলতে পারো? তোমার মনে হয় না তুমি প্রথম স্টেপও নিচ্ছ না? এত ভীতু তুমি, আর তুমি সোজা এন্ডিং এর কথা বলছো। আর এমনিতেও এন্ড পর্যন্ত পৌঁছানোর জন্য স্টার্ট করতে হয়, আর সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট এখানে প্রেজেন্ট হয়, যাকে কন্টিনিউ করতে পারা লোকেদের জন্য খুব মুশকিল হয়ে যায়। এখানে লিওর রাগ হয়ে গেল, সে বলতে লাগলো যে তুমি আমাকে প্রতিটা কথা দিয়ে প্রভোগ করে এসেছো, আর এমনটা বলে সে তাকে কিস করতে লাগলো, আর বলল যে হয়ে গেল, পেয়ে গেলে তুমি খুশি, এখন তো তোমার মনেই হচ্ছে না যে তুমি এখানে একটা ঠগের সাথে নিজের লাইফ কন্টিনিউ করতে পারো না। লিসা তো এখানে জোন আউট হয়ে গিয়েছিল, সে পুরো ব্ল্যাঙ্ক হয়ে গিয়েছিল, কারণ সে কিছু বুঝতে পারছিল না যে ইনস্ট্যান্টলি আমি নিজের ফার্স্ট কিসও করে নিলাম। ততক্ষণে ওখান থেকে লিও চলে গেল, আর বাড়ি গিয়ে এখানে সে মিনিকে সব কথা জানালো। মিনি বলল যে এখন ভুল কি আছে, এখন তো তোমাদের দুজনের রিলেশনশিপের শুরু হয়ে যাওয়াই উচিত। লিসা বলল যে কিছু একদম রিয়েলিস্টিক লাগছিল, বাট এমন মনে হচ্ছে যে যেমন সে কিছু প্রুফ করতে চায়, কিন্তু হোয়াট ইফ এখানে সে জাস্ট আবার ব্যাক অফ করে যায়। মিনি বলল যে চিন্তা করো না, কোনো না কোনো উপায় তো তুমি এখানে এমনিতেও বের করে নেবে, কিন্তু দেখো এই সমস্ত জিনিস বেশি ফিগার আউট করার দরকার নেই, বেশি প্ল্যান করার দরকার নেই, এই জিনিস নর্মালি এখানে হতে থাকলে হয়ে যায়, কোনো বেশি এফোর্ট না লাগিয়েও। তো তুমি এতটাও চিন্তা করো না, আর না বেশি এফোর্ট লাগাও, নইলে জানা গেল যে পরে তুমি এখানে দেবদাস হয়ে বসে থাকবে, তোমার এফোর্ট কাজে আসবে না। লিসা বলল যে আমার এফোর্ট এভাবে বৃথা যাওয়ার নয়, এই কথা আমিও খুব ভালো করে জানি। অন্যদিকে এখানে কিছুদিন কেটে গেল, আর লিও এখানে দাদির সাথে নিজের অর্ডার প্রিপেয়ার করছিল। দাদি বলল যে তুমিও না নিজের জন্য একটু সময় বের করে নেওয়া করো, ভালো হবে তুমি ব্রেকই নাও না, আমার সাথে পুরো সময় কাজ করতে থাকো। লিও বলল যে ওটাই তো, আপনিও তো ব্রেক নেন না, তো আমি এভাবে কিভাবে ব্রেক নিতে পারি? এরই মধ্যে এখানে দাদি তার কাছে লিসার ব্যাপারে জিজ্ঞেস করতে লাগলো, আর লিও বলল যে না, সে এখন হয়তো ফেরত কখনো আসবে না। কিন্তু এরই মধ্যে এখানে তাদের একটা অর্ডার চলে এলো কলে, তাও আবার লিসার তরফ থেকে, যে জিনিসটা ডেলিভারি করার জন্য ওখানে লিও গেল না, বরং নিজের বন্ধুকে পাঠিয়ে দিল। আর তারপর সেই রাতে এখানে সে লিসার ব্যাপারে ভাবছিল, আর রাতভর এখানে সে ড্রিঙ্ক করতে করতে লিসার ব্যাপারে ভাবছিল, সে স্মোকও খুব করছিল। আর এরই মধ্যে এখানে লিসা প্রোটোকল ভেঙে তার বাড়ির বাইরে হাজির হয়ে গেল। লিসা তাকে জিজ্ঞেস করতে লাগলো যে তুমি খাবার ডেলিভারি করার জন্য কেন এলে না? লিও বলল যে জাস্ট অন্য কাউকে পাঠিয়ে দিলাম, আমার কাছে অনেক অর্ডার ছিল। লিসা বলল যে মিথ্যে বলো না, আমার অলরেডি জানা আছে যে তুমি একাই এখানে সব ডেলিভারি করো, না যে অন্য কাউকে পাঠাও, রিজন তো এখানে অন্য কিছু। লিও বলে দিল যে আমি জাস্ট এত ডেলিভারি করতে পারিনি। লিসা বলল যে মিথ্যে বলা বন্ধ করো, আই নো তোমার কাছে এখানে 150+ অর্ডার থাকে, আর ওসব তুমি ডেলিভারি করো, তুমি ইচ্ছে করে এখানে রাতে এসেছো। আর সে তাকে তুলে নিজের বেডরুমে চলে গেল, আর বলতে লাগলো যে আই নো এভরিথিং, যে তুমি ইচ্ছে করে এখানে আমাকে অ্যাপ্রোচ করার চেষ্টা করছো, ইচ্ছে করে এসব কিছু করছো যাতে তুমি এখানে আমার ক্লোজ আসতে পারো। তো এখন আমি তোমাকে জানাবো যে এত রাতে একটা পরপুরুষের ঘরে আসার কি পরিণাম হয়। কিন্তু এখানে সে ওখানেই থেমে গেল, আর লিসাকে বাড়ি যাওয়ার জন্য বলে দিল। লিসা বলতে লাগলো যে এটা কি, আমার তোমার কোনো কথাই মাথায় ঢোকে না, তুমি চাও না যে আমি এখানে তোমার সাথে কিউট ওয়েতে কথা বলি, তুমি এটাও চাও না যে আমি এখানে তোমাকে দেখতে থাকি বা তোমার পিছু করি, তো শেষ পর্যন্ত তুমি আমার থেকে এখানে চাওটা কি? লিসা লিও এখানে বলতে লাগলো যে যদি তুমি চাও যে তুমি আমার সাথে নাইট স্পেন্ড করো, তো বলে দাও যে তুমি এটাই চাও যে আমি তোমার বেড পর্যন্ত আসি। লিসা বলল যে না, আমি তো একবারও এই সমস্ত কথা বলিনি, তুমি নিজে সামনে থেকে এসব কিছু ডিফাইন করছো, আর আমি তোমাকে বলিও নি যে আমি শুধু এতটুকু চাই। আর তখন এখানে লিও পজ হয়ে গেল,
আর তার রিয়েলাইজ হলো যে লিসা একবারও এমন কিছু বলেনি আর সে আমাকে কবে থেকে অ্যাপ্রোচ করে যাচ্ছে। এরই মধ্যে এখানে লিসা নিজে তার উপরে বসে গেল আর এখানে সামনে থেকে লিও লিসাকে ওয়ার্ন করে দিল, তাকে কোশ্চেন করলো যে কি এখানে সে এন্ড পর্যন্ত তার সাথে দেবে, নো ম্যাটার কি কতই আপস অ্যান্ড ডাউনস কেন না আসুক, কি কতই এখানে তাদের মাঝখানে ডিফিকাল্ট সিচুয়েশন কেন না এসে যাক, কি এখানে লিসা অ্যান্ড তার সাথে থাকতে চাইবে। লিসা এখানে যেমনই হ্যাঁ বলল, দুজনের মাঝখানে ইন্টেন্সিভ কিস শুরু হয়ে গেল আর এই কিস ধীরে ধীরে এখানে মেকআউটে বদলে গেল। আর এখানে লিও সুপার মার্কেটে চলে গেল কিছু জিনিস কেনার জন্য, কিন্তু যখন সে বাড়ি ফেরত এলো তখন তার রিয়ালাইজ হলো যে যখন সে গিয়েছিল তখন তো লাইটস অন ছিল, কিন্তু এখন এখানে লাইটস বন্ধ হয়ে গেছে, হুইচ মিনস লিসা এখান থেকে চলে গেছে আর সে শুধু এখানে তার সাথে ফন করতে এসেছিল, তার সাথে টাইম পাস করার জন্য ছিল, এর চেয়ে বেশি আর কিছুও নয়। আর এখানে সে আরেকবার ওখানেই বসে গেল সেই খেয়ালে যেখানে তার একাকিত্বের খুব বড় কষ্ট আছে আর খুব বড় ট্রমা আছে। কিন্তু এরই মধ্যে এখানে লাইটস অন হলো, লিসা এখানে তার জন্য দরজা ওপেন করলো আর তারপর এখানে এসে সে তাকে অ্যাপ্রোচ করলো, যেখানে লিও দৌড়ে গিয়ে সবচেয়ে আগে তাকে হাক করলো, কারণ তার রিয়েলাইজ হলো যে হয়তো এখানে সে ভুল, যে এখানে সবাই তাকে ছেড়ে চলে যাবে, সেই মানুষটা অবশ্যই তার লাইফে স্টে করবে যাকে করতে হবে, আর সেই পার্সন অন্য কেউ নয় বরং লিসাই হয়। আর ফাইনালি এখানে লিওর স্বপ্ন সত্যি হয়ে বদলে গেল, যেখানে দুজনে ফাইনালি একে অপরের সাথে নাইট স্পেন্ড করলো। মর্নিং হতেই এখানে লিসা লিওকে দেখে স্মাইল করছিল যে কিনা শান্তিতে ঘুমাচ্ছিল, আর এরই মধ্যে এখানে তার কল চলে এলো যাকে রিসিভ করার জন্য সে বাইরের দিকে গেল। আর এখানে সে কল রিসিভ করার জন্য টেরেসে গেল, যেখানে মিনি তাকে জানাচ্ছিল যে ল্যান্ড করতেই তারা আমাকে এখানে তোমার ব্যাপারে জিজ্ঞেস করলো। লিসা বলল যে এখন তো এখানে প্রবলেম ক্রিয়েট হতে পারে, কিন্তু তুমি তাদের কিছু জানিও না। মিনি বলল যে তুমিও মেক শিওর করো কালকের কথা এখানে বাইরে না বেরোয়। এই সব কিছু এখানে লিও শুনছিল, তার কিছু মাথায় আসছিল না, আর যেমনই কল কাট হয়ে গেল সে সাথে সাথেই গিয়ে আবার ঘুমানোর নাটক করতে লাগলো। লিসা এখানে যাওয়ার আগে তাকে কপালে কিস করে গেল, আর লিওর রিয়েলাইজ হলো যে হয়তো সে রাতে ভুল ছিল। হোয়াট ইফ এখানে লিসার যে ফান এলিমেন্ট আছে ওটা খতম হয়ে গেছে আর এখন সে নিজের বাড়ি ফেরত যেতে চায় তাকে ভুলে। আর এখানে সব লোক জিরোর সাথে মিটিংয়ে ছিল, সেই সময় যেমনই এখানে লিওর এন্ট্রি হয়ে গেল, পরিষ্কার নজর আসছিল যে জি, লিসা আর লিওর মাঝখানে একটা উইয়ার্ডসা অকওয়ার্ডনেস ছেয়ে গেছে। জি এখানে তাদের জানাতে লাগলো যে সে ওই ডিল সাইন করার জন্য এসেছে। লিও এখানে নিজের লজিস্টিক কোম্পানির সব পাস্ট ইনফরমেশন নিয়ে এসেছে আর পাস্ট বিজনেস অ্যান্ড ট্রেডও, কিন্তু জি ওই ইনফরমেশন দেখার কথা মানা করে দিল। এটা জানালো যে এখানে আমি সিস্টার হংয়ের সব কথা শুনে নিয়েছি আর লিসাও আমাকে অনেক কিছু জানিয়েছে, তো তারপর এই ডকুমেন্টস রিড করার দরকার নেই, আমি এই ডকুমেন্ট সাইন তো করে দেব, কিন্তু হ্যাঁ একটা শর্তে যে তোমাকে আর এই মেয়েটাকে মিলে এখানে ড্রিঙ্ক করতে হবে। সে ক্লিয়ারলি বলে দিল যে দেখো, বিজনেস করার সময় আমি এখানে কখনো ডিফারেন্সিয়েট করি না যে আমার পার্টনার মেয়ে না ছেলে, সে আমার পার্টনার, এখন সে মেয়ে হোক বা ছেলে তা দিয়ে আমার কিছু যায় আসে না। আর ড্রিঙ্ক করলে এখানে মানুষের আসল রূপ জানা যায়, ড্রিঙ্ক করতে পারো না তো গিয়ে শিখে নাও, কারণ এই বেসিসেই আমি এখানে সাইন করতে চলেছি। আর এখানে সে অ্যালকোহল ঢেলে তাদের অফার করতে লাগলো, যেখানে লিও মানা করে দিল যে লিসা ড্রিঙ্ক করার কথা ভাবছে না। সিস্টার হং ও এখানে অবাক হয়ে গেল, কারণ এই ডিল সোজা 8 বছরের জন্য সাইন হতে চলেছে, আর এখানে লিওর একটা ভুলের কারণে এই ডিল সব সময়কার জন্য ক্যান্সেল হতে পারে। তখন এখান থেকে সে লিসাকে নিয়ে যেতে চাইলো, বাট এখানে জি লিসাকে আটকে নিল আর বলল যে যদি তুমি তার সাথে যেতে চাও তো যাও, কিন্তু মাথায় রেখো আমি মাকে কল করে জানিয়ে দেবো, তারপর তোমার মম ড্রামা করবে তো আমাকে বলো না। আর এখানে মমের রিজনের কারণে লিসা এখানে লিওর হাত নিজের থেকে আলাদা করে দিল, যার পর লিও ওখান থেকে একাই চলে গেল। আর এখানে জি বলল যে বাহ লিসা, আমার বোন তো এখানে কত ভালো ছেলেকে চুজ করেছে। আর তারপর আমাদের জানা গেল যে অ্যাকচুয়ালি তো এখানে সে তার ভাই, আর এখানে সে লিওকে টেস্ট করছে, কিন্তু লিসার জন্য জিনিসটা ডিফিকাল্ট হয়ে গেল না। এখন সে এখানে লিওকে কিভাবে মানাবে, সে তাকে কিভাবে বোঝাবে। আর পরে এখানে সে বাড়িতে ছিল, যেখানে লিসা তাকে কন্টিনিউয়াসলি কল করছিল, বাট লিও কল রিসিভ করছিলই না। তো লিসা তাকে টেক্সট করতে লাগলো যে সে তাকে কতটা মিস করছে, সে তার সাথে দেখা করতে চায়, কিন্তু লিও তার সব জিনিস পড়েও কিছু রিপ্লাই করছিল না, কারণ তার ধীরে ধীরে অ্যাকসেপ্টেন্স আসছিল যে হোয়াট ইফ এখানে সে আগে গিয়ে আলাদা হয়ে যায়, আর যে কথার তার ভয় আছে ওটাই হয়ে যায়। সে ওই সব মোমেন্টস মনে করে যেখানে তার কতটা বিট্রেড ফিল হলো, তার এমন ফিল হলো যেন এখানে লিসার লাইফে তার কোনো ভ্যালু ছিলই না। আগে সে কতটা তাকে ভ্যালুড পারসন মনে করতো, বাট আচমকা তার ভ্যালু কমপ্লিটলি ডাউন হয়ে গেছে, এমন লাগতে শুরু হয়ে গেছে। আর এখানে সে তাকে কমপ্লিটলি ইগনোর করে দেয়। নেক্সট ডে এখানে লিসা একটা ইভেন্টে ছিল,
একটা এমন ইভেন্ট যেখানে লিও যায়, আর সে এখানে পরিষ্কার দেখতে পাচ্ছিল যে লিসা জিরোর সাথে কতটা ক্লোজ হয়ে কথা বলছে, আর এই জিনিস এখানে তাকে আরও হার্ট করে গেল। আর এখানে লিওর রিয়েলাইজ হলো যে হয়তো এখানে সে লিসার ওয়ার্ল্ডে ফিট হয় না, কারণ সে একটা এমন ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করে যাকে এখানে ডেইলি স্ট্রাগল করতে হয়। আর তার নিজের দাদির সময় মনে পড়ে গেল, যেখানে স্কুলের ফি পে করার জন্য দাদি এখানে সব প্রিন্সিপাল, সব টিচারের কাছে কতটা অনুনয় করেছিল যে সে বাচ্চা, যদি তার পড়াশোনা আটকে দেওয়া হয় তবে তার ফিউচার খারাপ হতে পারে। কিন্তু দাদির হাঁটু গেড়ে বসার পরেও, তাদের অনুনয় করার পরেও ওখানকার লোকেদের কিছু যায় আসেনি। ইনফ্যাক্ট ওই লোকেরা তো এখানে তাদের আরও অপমান করে যাচ্ছিল। এই জিনিসগুলো এখানে লিওর মনে পড়তে লাগলো। আর আমাদের এখানে অ্যাকচুয়াল দৃশ্যটা জানানো হলো, যেখানে লিসা ডিফারেন্ট বিজনেস পার্টনারদের সাথে কথা বলছিল, আর তার এই সব কিছু করা বিন্দুমাত্র পছন্দ ছিল না। সে তো ওখানে জি এসে গেল, তখন গিয়ে তার থেকে পিছু ছাড়লো। সে তাদের বলতে লাগলো যে কবে পর্যন্ত আমাকে নাটক করতে হবে। জি বলল যে স্মাইল করা বন্ধ করো না, এখানে মম ড্যাডের চোখ আছে যারা গিয়ে তাদের জানিয়ে দেবে যে আমরা পার্টি কিভাবে অ্যাটেন্ড করেছি। এখন বেচারি এখানে ফেক স্মাইল করতে করতে রয়ে গেল। সে বলল যে ইয়ার, আমার এই ড্রেসে খুব চুলকাচ্ছে, আর এই হিলস কতটা হাই, আমার পায়ে তো খুব পেইন হচ্ছে, না জানি এসব কবে শেষ হবে। জি বলল যে আরে কিছু বিষয়ের জন্য জাস্ট এসব হচ্ছে, এমনিতেও কিছু সময় পরে তুমি আজাদ, তুমি চাইলে এখানে জুতো খুলে দৌড়াতেও লাগো, তাও তোমার কিছু হবে না। লিও এখানে বাইরে ওয়েট করছিল, কিন্তু লিসা ওখানে এলো আর জিরো সাথে কারে বসে চলে গেল। তো লিও এখানে তাকে না ডেকে, তার সাথে কিছু কথা না বলে সেখান থেকে চুপচাপ নিজের বাইকে বসে বেরিয়ে গেল। আর এখানে আরও দিন কেটে গেল, আর তাও এখানে লিও লিসার কল রিসিভ করছিল না। মিনি বলল যে মনে হচ্ছে এখানে সব কিছু ওই দিন থেকেই শুরু হয়েছে। লিসা বলল যে এখন আমি কি জানাই, আমি তাকে অ্যাড্রেসও দিয়েছিলাম, পর আই গেস হয়তো সে আসেই নেই। মিনি বলল যে সব কিছু তার কারণে হচ্ছে, আর এখানে সে জিরো ওপর চিৎকার করতে লাগলো যে তুমি নিজের বোনের বনি বনি জিন্দেগিকে খারাপ করে দিলে, একটা লাভ অফ দ্য লাইফ ছিল তাকেও বের করে দিলে। আর জি ওখান থেকে যেতে লাগলো, যেখানে লিসা মিনির ওপর চেঁচালো যে আমার ভাইকে কিছু বলো না। এখানে তারপর পরে চলে এলেন মিস্টার জি মাফি মাঙ্গোতে, যে মাফি মাফি লাগছিল না। সে এসেই এখানে লিওকে নিজের কার্ড ধরালো। লিও কার্ড অ্যাকসেপ্ট করতে পেছনে হটে গেল, কারণ তার ভালো মতো মনে আছে যেদিন ডিল সাইনিং ওয়ালা ডে ছিল সেদিন তো লিও আগে বাড়ছিল ভালোভাবে, কিন্তু সেই সময় তো এখানে সে নিজেই পেছনে হটে গিয়েছিল। সে হ্যান্ডশেকও করেনি, তো তারপর লিও কেন করুক। আর এখানে সে বড় দেমাকে বলে গেল যে দেখো, আমি আমার বোনের সাথে এখানে এসেছি, আর আমি তার ভ্যাকেশন স্পয়েল করতে চাই না। এখান থেকে যাওয়ার পর সে নিজের ডেইলি লাইফ কন্টিনিউ করবে, কিন্তু যতক্ষণ সে এখানে আছে তার মুড স্পয়েল না হোক, সেজন্য আমি এখানে তোমার কাছে মাফি মাঙ্গতে এসেছি ওই দিনের জন্য। আর এমন বলে ওখান থেকে সে বেরিয়ে গেল, যেখানে লিওর বন্ধু এসে তাকে বলল যে এটা কি, কে ছিল এই পার্সন, কত বেশি দেমাকি ছিল এই মানুষ। আর এখানে জিলিসাকে কল করে বলল যে দেখো, এখন আমি বুঝতে পারছি যে তোমার এখানে ওই মানুষ পছন্দ, কিন্তু তুমি নিজে বোঝার চেষ্টা করো, একটা ছোট মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের কারণে সে তোমাকে এত ইগনোর করছে, তো আই ডোন্ট থিঙ্ক সো যে এখানে ওই পার্সন তোমার জন্য ঠিক হবে। লিসা ওকে বলে এখানে কল কাট করে দিল। আর এখানে লিসা যেখানে বসে কথা বলছিল ওখানে লিও উপস্থিত ছিল, আর কিছু লোক ছিল যারা লিসাকে দেখে কমেন্ট পাস করছিল। যদিও সে এখানকার জন্য ট্যুরিস্ট, এই কারণে ওই লোকেরা তাকে কিছু উইয়ার্ড নজরে দেখছিল। এই সব কিছু এখানে লিও নোটিশ করে, আর তারপর সে তাদের পেটানো শুরু করে দেয়। ওই সব লোক তো এতটাই ভয় পেয়ে যায় যে লোক লিসার থেকেও দূরে সরতে লাগে। আর এখানে সে সবার সামনে ডিক্লেয়ার করছিল যে লিসা শুধু আমার, তাকে হ্যারাস করা তো দূরের কথা, কেউ চোখ তুলে দেখবেও তো তাও ঠিক হবে না। আর জাস্ট এতটুকুই নয়, ওখান থেকে সে লিসাকে নিয়ে চলেও গেল, যেখানে লিসা থাপ্পড় মারতে লাগলো আর বলল যে শেষ পর্যন্ত তুমি এসব কি করার চেষ্টা করছো। লিও বলল যে দেখো, আমি না তোমার লাইফ ডিফিকাল্ট বানাতে চাই, আর না আমার। এখন আমি এটা জানি না যে শেষ পর্যন্ত সে তোমার সগা ভাই হয়ও নাকি নয়। লিসা ক্লিয়ারলি বলে দিল যে সে আমার সগা ভাই হোক বা না হোক তা দিয়ে আমার কোনো যায় আসে না, আমি তোমাকে লাইক করি, আর জাস্ট এটাই আখেরি জিনিস। আর এখানে লিও তাকে নিজের ব্যাকস্টোরি জানাতে লাগলো যে কিভাবে এখানে সে ছোটবেলা থেকে নিয়ে এখন পর্যন্ত এত স্ট্রাগল করেছে। আর ইনফ্যাক্ট তাদের দুজনের মাঝখানে ডিফারেন্সও একটু বেশিই আছে, যে ডিফারেন্সের কারণে এখানে তাদের মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হয়েছে। সেজন্য এখানে লিও তাকে বলছিল যে তুমি ফেরত যাও, গিয়ে এখানে নিজের স্টাডিজ কমপ্লিট করো, আমি তোমার এখানেই অপেক্ষা করব, আর আমাদের দুজনের একটা খুব ভালো আর বেটার ফিউচার হবে, এই জিনিসের প্রমিস আমি তোমার সাথে করছি। কিন্তু আগে গিয়ে যদি আমি তোমাকে পছন্দ না হইতো, তারপর তোমাকে আমার মুখে বলতে হবে। লিসা এখানে তাকে হাগ করতে লাগলো। তারপর তারা দুজনে এখানে বাড়ি গেল, যেখানে তাদের ক্লোজনেসের সাথে কথা এগোলো, আর দুজনে এখানে একে অপরের সাথে শেয়ার করছিল নিজের মমো আর ড্যাডের লাইফের ব্যাপারে।
লিও তো এখানে জাস্ট শর্টে তাকে জানায় যে তার মমের অনেক আগেই ডেথ হয়ে গিয়েছিল আর তার ড্যাডও এখন আর নেই। লিসার এখানে ভালো লাগলো যে অ্যাটলিস্ট লিও এখানে একটু একটু করে তো ওপেন আপ হচ্ছে ওই জিনিসগুলোর ব্যাপারে আর তা শেয়ার করছে, হুইচ মিনস এখানে সে লিসার ওপর ট্রাস্ট করে। আর এখানে লিসাকে বাড়ি থেকে তার মাকে কল চলেও আসে, যেখানে তার মা চাইছিল যে লিসা শান্তিতে এখন বাড়ি ফেরত আসুক। লিসা নিজের মাকে এক্সপ্লেইন করতে চাইছিল, বাট আন্টি তাকে এক্সপ্লেনেশনের সুযোগ দেয় না আর বলে যে চুপচাপ জিরোর সাথে বাড়ি চলে এসো, ভালো হবে, আর কল কাট করে দেয়। লিও দূরে হটে যায় আর লিসাকে বলে যে আমরা দুজনে টায়ার্ড, আমাদের রেস্ট করা উচিত। এরপরে আমরা এখানে দেখতে পাচ্ছি লিসাকে, যে কিনা নিজের বাড়িতে ছিল, ততক্ষণে ওখানে জি চলে এলো মিনির সাথে, যেখানে তার লিসার সাথে কিছু ইম্পর্ট্যান্ট কথা বলার ছিল। লিসাও এটা ভাবছিল যে না জানি এখানে জি কোনো কথা বলবে। তার মোস্টলি মনে হচ্ছিল যে হয়তো এখানে সে লিওর ব্যাপারে কথা বলবে আর নিজেদের সেপারেশনের ব্যাপারে কথা বলবে, কিন্তু এরই মধ্যে সে বলে দেয় যে তার গার্লফ্রেন্ড আছে, যা শুনতেই এখানে মিনির ফেস তো দেখার মতো ছিল, কারণ ওই বেচারার খুব খারাপ হার্টব্রেক হয়েছিল। এতটা যে সে কারাওকেতে যায়, গান গায়, কাঁদে, নিজের মনের সারা ইমোশন বাইরে বের করে, কারণ এখানে এই বেচারি জিকে 10 বছর ধরে পছন্দ করে আসছিল, বাট এখন পর্যন্ত তাকে কনফেশন করেনি আর তার ওই জিনিসের খুব আফসোস হচ্ছিল। লিসা এখানে বাইরে চলে আসে আর কল করে নিজের দাদিকে জানায় যে তার একটা মানুষ পছন্দ। এটা শুনতেই দাদি খুশি হয়ে যায় আর ওই পার্সনের ব্যাপারে ঢের সমস্ত কোয়েশ্চেন্স জিজ্ঞেস করতে লাগে। লিসা বলে যে এখনও তো জাস্ট শুরু, দাদি আমাকে সামান্য একটু সময় দিন, আমি আপনাকে সব কিছুর পর জানিয়ে দেব। আর ততক্ষণে ওখানে জি চলে আসে, যে কিনা এখানে লিসাকে স্মোক অফার করে। লিসা বলে যে বাহ, আজ তো তুমি এখানে আমার সাথে বড় ভালোভাবে আর পেয়ারে কথা বলছো। জি বলে যে কি করব, আমি শুনেছি যে তুমি এখানে ওই লিওকে ডেট করছো। লিও সবার সামনে এটাও বলেছে যে তুমি তার ওম্যান, তো তারপর লিসার সাথে তো কথা বলতেই হবে। আর অন্যদিকে এখানে দুজনে একসাথে বাড়িতে ছিল, যেখানে লিসার তাদের দুজনের ফিউচারের অ্যাকচুয়ালি টেনশন হচ্ছিল। আর অন্যদিকে এখানে লিও যে আছে, তাকে কন্টিনিউয়াসলি কারো তো টেক্সট আসছিল আর সে পার্সনকে এর কোনো হদিস নেই। সে অ্যাকচুয়ালি একটা মেয়ে ছিল যে কিনা তাকে জিজ্ঞেস করছিল যে তুমি আমার সাথে কথা কেন বলছো না, কি লিসা তোমাকে আমার সাথে কথা বলতে দিচ্ছে না। আর লিও ওই পার্সনকে রিপ্লাই কিছুই করে না, জাস্ট ফোন বন্ধ করে দেয়। আর এখানে মিনি বলতে লাগে যে সত্যি মানতে হবে যে তুমি কত বেশি খুশি, এমন মনে হচ্ছে যেমন আমাকেও এখানে রিলেশনশিপে আসা উচিত আর আমাকেও এত খুশি থাকা উচিত। লিসা বলে যে দেখো এমন ভাবা করো না, তোমার লাভ তখনই কামিয়াব হবে যখন তুমি তার ব্যাপারে কিছু ভাববেও না, হয়তো যখন তুমি এক্সপেক্ট না করে যাবে যে তোমার লাভের জন্য কেউ আসবে। তারপর এখানে নেক্সট ডে লিও লিসাকে নিয়ে চলে যায় দাদির কাছে, যেখানে সে নিজের হাতে তার জন্য তার স্পেশাল বোবা ড্রিঙ্ক বানায়। আর দাদি এখানে কন্টিনিউয়াসলি লিওর তারিফ করেই যাচ্ছিল। যখন এখানে লিসা খাচ্ছিল, তখন দাদি এখানে তার বাড়ির লোকেদের ব্যাপারে জিজ্ঞেস করতে লাগে। আর তখনই এখানে তাদের জানা যায় যে অ্যাকচুয়ালি এখানে তার দাদি আর মম দুজনে ফ্রান্সে থাকছে, হুইচ মিন্স যদি লিসা ফেরত যায়ও তো সে অন্য সিটি না, বরং সোজা অন্য কান্ট্রি চলে যাবে। এরই মধ্যে এখানে লিও কাজে লেগে যায় আর লিসা আর দাদি সানসেট দেখতে দেখতে আপসে কথা বলতে লাগে, যেখানে লিসা দাদির থেকে লিওর ছোটবেলার কথা জানতে চাইছিল। তখন দাদি এখানে জানাচ্ছিল যে বেচারার লাইফ কতটা বেশি স্ট্রাগলফুল রয়েছে। আর তারপর আমাদের জানা যায় যে অ্যাকচুয়ালি এখানে দাদি আর লিও বায়োলজিক্যাল দাদি নয়, সে এখানে ওই পার্সন যে কিনা তার নেবার রয়েছিল। যেভাবে এখানে ওনার বাচ্চারা ওনাকে ফেলে চলে গেছে, সেভাবে এখানে লিওর ফাদারও তাকে ফেলে চলে গিয়েছিল, যার পর থেকে নিয়ে এখন পর্যন্ত এখানে দাদি তারই ধ্যান রাখতে এসেছে। আর যদি এখন এমন দেখা যায় তো লিও দাদির ধ্যান রাখছে। দাদি এখানে তাকে ছোটবেলার স্টোরি জানায়, যা শুনে তো এখানে লিসা নিজে খুব ইমোশনাল হয়ে যায়, এতটা যে তার চোখ থেকে জলও আসতে লাগে। আর সে নেক্সট ডে ওখানে আসে, যেখানে অ্যাজ ইউজুয়াল ওই ক্যাফেতে শুধু আর শুধু মেয়েরাই ছিল। আর এখানে কিছু মেয়ে থাকে যারা মিলে লিওর নাম্বার চায়। লিও তাদের বলতে লাগে যে ঠিক আছে, আপনারা টেবিলে দেওয়া কিউআর কোড স্ক্যান করে নিন। ওই লোকেরা বলে যে না, এটা তো ক্যাফের, আমরা তোমার পার্সোনাল উইচ্যাট ইস্তেমাল করতে চাই। আর এই সময় এখানে লিও মানা করতে লাগে। সে বলে যে মাফ করবেন, ও কিনা আমার ফোন আমার গার্লফ্রেন্ডের কাছে আছে। আর সে গিয়ে এখানে লিসার সাথে বসে পড়ে। লিসাও এখানে এই সমস্ত জিনিস নোটিশ করে, কিন্তু তাও এই মেয়েরা লিওকে দেখা বন্ধ করে না। আর লিসার এখানে হাসি আসছিল। পর এখানে লিসা যখন নিজের কলিগের সাথে মেলে, সেই সময় এখানে তার যে ক্লাসমেট ছিল সে তাকে একটা ছেলের সাথে ইন্ট্রোডিউস করায়। আর খুব দেমাকে যে এই দেখো, এর নাম জেন, আর এখানে সে তোমাকে পছন্দ করে, এ দেখতেও ভালো, এর আর তোমার স্ট্যান্ডার্ডস মেলে, তোমরা দুজনে পারফেক্ট কাপলস বনতে পারো। জেন বলতে লাগে যে আমি তোমার ব্যাপারে অনেক শুনেছি, সবাই বলে যে তুমি খুব স্পেশাল, আর স্পেশাল জিনিস আমার খুব পছন্দ। এখানে তো লিসা ডেইজির সাথে বলে যে যদি তোমার এত পছন্দ তো তুমি একে ডেট করে নাও, শেষ পর্যন্ত তুমি আমার নাম কেন মাঝখানে লাগাচ্ছ।
আর এখানে ডেইজি একটা এমন পার্সন যে কিনা সবসময় এখানে লিসাকে নিচু দেখাতে চায়। লিসা তো এখানে তাকে থাপ্পড় মেরে দেয় আর জেনের ওপর কফি ফেলে দেয়, যার পর সে পার্সোনালি এখানে ডেইজিকে খুব পেটায় আর তাকে খুব শোনায় যে আমার লাইফ থেকে দূরে থাকবে তো বেশি ভালো হবে। ডেইজি বলে যে এখন আমি বুঝছি যে তোমার ধ্যান আসলে কোথায় রয়েছে লিসা। আর লিসা এখানে বলে যে জাস্টের আগে কিছু বলবাও না, নইলে আমার চেয়ে খারাপ কেউ হবে না। আর আমরা এখানে দেখতে পাচ্ছি মিনিকে আর লিসাকে, যারা কিনা এই টপিকের ব্যাপারে কথা বলছে। মিনি বলতে লাগে যে 1 সেকেন্ড, এই ডেইজি নাম চেনা চেনা লাগছে, এমন কেন মনে হচ্ছে যেমন আমি তাকে চিনি। লিসা বলে যে কেউই হোক আমার বিন্দুমাত্র পছন্দ নয়। এরই মধ্যে এখানে মিনির মনে পড়ে যায় যে ডেইজি তো এখানে লিওকে চেনে, তো হোয়াট ইফ সে ইচ্ছে করে করছে এসব যাতে তুমি এখানে লিও থেকে দূরে হয়ে যাও। লিসা বলে যে আই ডোন্ট নো, আমরা এসব কিছু পরে ভেবে নেব। আর এখানে থাকে ডেইজি যে কিনা লিওর কাছে চলে যায়। লিও বলে যে দেখো, যদি ইম্পর্ট্যান্ট কাজ না থাকে তো আমার কারো সাথেই কথা বলার কোনো ইচ্ছে নেই আর না মুড। ডেইজি এখানে ইমোশনাল হয়ে যায় আর বলে যে শেষ পর্যন্ত আমি তোমার কি বিগড়েছি? আমরা ছোটবেলা থেকে এখানে সাথে আছি, তো তোমার মনে হয় না যেমন অবভিয়াস যে তোমাকে আমাকে পছন্দ করা উচিত? শেষ পর্যন্ত তুমি ওই লিসার জন্য কিভাবে পেয়ারে পড়তে পারো? আর এখানে লিও বলে যে দেখো, যার কসম ছোটবেলা থেকে একসাথে রয়েছি, এর মানে এই নয় যে আমাদের মাঝখানে কিছু হতে পারে। ডেইজি বলতে লাগে যে আমার বিশ্বাস হচ্ছে না, আমার দাদি এখানে তোমার জন্য কি না করেছে। তোমাকে জানা আছে যে তোমাকে পড়ানোর জন্য আমাদের নিজেদের বাড়িও বিক্রি করতে হয়েছে। দাদি এখানে এত মেহনত করেছে আর তুমি ইন্দা অ্যান্ড এখানে ওনাকেই ধোকা দিচ্ছ। লিওকে এই সারা কথা এখন জানা যায় আর দাদি এখানে রেগে এসে ডেইজিকে শান্ত করায়, কারণ এখানে সে কখনো চায়নি যে লিওকে এই সব কথার ব্যাপারে জানা যাক, যাতে লিও লাইফ টাইম এখানে গিল্টে রহে যে দাদি এত কিছু করেছে আর ইন্দা অ্যান্ড সে কিছুই করতে পারেনি। আর দাদি এখানে চিৎকার করতে লাগে ডেইজির ওপর যে তোমার হিম্মত কিভাবে হলো, যেভাবে এখানে গ্র্যান্ড ডটার আছো সেভাবেই এখানে সে আমার গ্র্যান্ডসান। তোমাকে পড়ানোর জন্য আমাকে আমার জুয়েলারিজ বিক্রি করতে হয়েছে, আমি ওটাও করেছি, আর সে আমার গ্র্যান্ডসান, তো কি আমি তার জন্য এখানে বাড়িকে রাখতে পারি না? আর এখানে সে ডেইজিকে ওয়ার্নিং দিয়ে দেয় যে আইন্দা থেকে এখানে ডেইজি এই সমস্ত জিনিসের ব্যাপারে বিন্দুমাত্র কথা বের করবে না, আর যদি করবে তো তারপর এখানে দাদি তাকে কড়া থেকে কড়া সাজা দেবে। আর নিজের দাদির কথা শোনার পর ডেইজি এখানে কমপ্লিটলি শান্ত হয়ে যায়। আর এখানে লিওর কিছু মাথায় আসছিল না। আর এখানে লিসাকে লিওর কল চলে আসে, কারণ বাড়ির বাইরে তার অপেক্ষা করছিল। যেমনই লিসা শোনে সে দৌড়ে চলে যায় আর যেতেই এখানে তাকে হাগ করতে লাগে। লিও এখানে লিসার জন্য একটা খুব প্রিশিয়াস ফ্লাওয়ার পট এনেছিল। লিসা বলে যে এটা কি লোক ফ্লাওয়ার্স দেয়, তুমি টপ তুলে নিয়ে চলে এলে? লিও বলে যে হ্যাঁ, যখন তুমি চলে যাবে তো একে নিজের সাথে নিয়ে যাও। আমি ওখানে রোজ এসে তোমাকে ফ্লাওয়ার্স দিতে তো পারবো না, কিন্তু হ্যাঁ, এতে এভরিডে অ্যাটলিস্ট একটা ফ্লাওয়ার তো জরুর ফুটবে, যাতে এখানে তোমার আমার ডেইলি মনে পড়বে। দুজনে এখানে ফ্লাওয়ারকে সেট করতে লাগে। লিসা বলে যে ডেইলি আমি তো তোমাকে প্রতি সেকেন্ড প্রতি মিনিট মিস করতে থাকবো। আর এরপরে এখানে লিসা তাকে জানাতে লাগে ডেইজির ব্যাপারে। আর লিও বলে যে হ্যাঁ, তার জন্য সরি, আমার জানা ছিল না যে সে এই সব কিছু করে নেবে, আমার বিন্দুমাত্র আইডিয়া ছিল না, পর তুমি চিন্তা করো না, এমন কিছুই নয় যেমন তুমি ভাবছো। লিসা বলে যে দেখো, আমি তোমার ওপর কমপ্লিট বিশ্বাস করি, এর জন্য এটা ভেবো না যে আমি অন্য কিছু ভেবে যাব। আমি তো জাস্ট এই কথা তোমাকে কনভে করতে চেয়েছিলাম আর জানাতে চেয়েছিলাম, যাতে তোমাকে এমন না লাগে যেমন আমি কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট করছি নিজের মাথায়। আর এখানে পরে নেক্সট মর্নিং চলে আসে, যেখানে লিও লিসার জন্য কুক করছিল। আর এখানে লিসা তাকে দেখতে দেখতে বলতে লাগে যে যদি আমি তোমাকে রোজ এভাবেই দেখতে থাকি তো আমার লাভ তোমার জন্য আরও বাড়তে চলে যাবে। আর এখানে দুজনের ব্রেকফাস্ট রোমান্স দিয়ে শুরু হয়ে যায়। বাট এরই মধ্যে ওখানে জি এসে হাজির হয়। লিসা তাকে জিজ্ঞেস করে যে তুমি এখানে কি করছো? জি বলে যে মনে হচ্ছে তুমি ভুলছো, তুমি আমার বোন, এটা তোমার বাড়ি, আর ভাই হওয়ার নাতে আমি যখন চাই তখন এখানে আসতে পারি, নাকি আমাকে তোমার থেকে পারমিশন নিতে হবে? ব্যাসে এখানে সে আলাদা করে লিওকে ডাকে কথা বলার জন্য। সে লিওকে এটাই বোঝাচ্ছিল যে তোমাদের দুজনের রিয়েল ওয়ার্ল্ড ডিফারেন্ট। এখন তোমরা জানো যে আমরা অন্য কান্ট্রি থেকে এসেছি, কিন্তু আমরা এই কান্ট্রি থেকে বিলং করি, পর তোমাকে জানাতে হবেই এই কান্ট্রিতে থাকতে থাকতেও কিছু লোক এমন হয় যারা কিনা আমাদের স্ট্যান্ডার্ডসকে ম্যাচ করতে পারে না। তো তুমি ভালো মতো বুঝছো যে ডিফারেন্ট ওয়ার্ল্ডের মিনিং কী হবে। লিও শান্ত হয়ে এখানে তার কথা শুনছিল, যেখানে জি এটাই চাইছিল যে লিও নিজে সামনে থেকে লিসাকে ছেড়ে দিক তার ফিউচারের জন্য, তার বেটার ক্যারিয়ারের জন্য। আর এখানে যখন সে এইবার তাকে নিজের কার্ড দেয় তো লিও তাকে অ্যাকসেপ্ট জরুর করে। আর অন্যদিকে এখানে লিও কিছু বাহানা করে বাড়ি চলে যায়। লিসা বলে যে আমিও আসছি, বাট লিও এখানে তাকে মানা করে দেয়। এ বলে যে জিনিস শর্ট হয় আমি তোমার সাথে দেখা করতে চলে আসব, জাস্ট আমাকে সামান্য একটু সময় দিয়ে দাও। আর এখানে সে জিরো কথার ব্যাপারে ভাবছিল যে কিভাবে জি বোঝাচ্ছিল যে লিসার আর তার প্রেজেন্ট তো আছে কিন্তু কোনো ফিউচার নেই। দুজনে এখানে কমপ্লিটলি অপোজিট ডিরেকশন থেকে বিলং করে, যা হয়তো কখনো হতে পারে না। আর যদি হলেও জিনিস বিগড়ে যেতে পারে লিসার জন্য, লিসার ফিউচারের জন্য।
আর অন্যদিকে তার আর লিসার খুব লাভিডাভি মোমেন্টস মনে পড়তে লাগে। নেক্সট এখানে লিসা শপেই চলে আসে, যেখানে এসে সে ক্যাফেতে হেল্প করতে লাগে। আর লিও এখানে নোটিস করছিল যে লিসা কত ভালো মতো সব লোকের সাথে মিশে যাচ্ছে, সে কত চার্মিং আর কত হ্যাপিং সি পারসন, যে কিনা কারো লাইফে থাকবে তার লাইফ একদম ব্রাইটফুল বানিয়ে দেবে। লিওর লাইফও এখানে লিসা কিছু এমন ফ্রুটফুল বানিয়ে রয়েছে, কিন্তু এখন এখানে হয়তো লিও ওই জিনিসকে স্যাক্রিফাইস করবে লিসার ফিউচারের জন্য। সে ধীরে ধীরে এখানে নিজের কথা কমিয়ে দেয়, আর লিসাও এই জিনিস নোটিস করছিল যে লিও তো কিছু বেশি বিজি হওয়া শুরু হয়ে গেছে। যখন সে এখানে ক্যাফে থেকে যায় তখন দাদি তাকে জানায় যে হয়তো কিছু তো আছে যা কিনা এখানে লিওকে খুব খটকা দিচ্ছে, বাট সে এমন প্রিটেন্ড করছে যে যেমন সে একদম ঠিক আছে। এরই মধ্যে এখানে রাত চলে আসে, যেখানে লিসা আর কিছু করব নিজেদের বেটার ফিউচারের জন্য, তো আমি এখানে তোমার উপর গিভ আপ করার মতো বিন্দুমাত্র নই। আমি এখানে ওসব সব কিছু করবো যাতে এখানে তুমি বেটার থাকতে পারো। আর অন্যদিকে লিসা তাকে হাগ করতে লাগে, যার পর আমাদের এখানে নিউ ইয়ারের দৃশ্য দেখা যায়। আর সব চারজন মিলে নিউ ইয়ার একসাথে স্পেন্ড করছিল আর ট্রুথ অর ডেয়ার গেম খেলছিল, যেখানে লিও লিসার সাথে প্রমিস করেছে যে সে তাকে শুধু 5-6 বছর দিয়ে দেখুক। যখন পর্যন্ত এখানে লিসার স্টাডিজ কমপ্লিট হবে তখন পর্যন্ত সে নিজের বিজনেস খাড়া করে নিয়েছে, তখন পর্যন্ত সেও আগে বেড়ে যাবে আর দুজনে মিলে এখানে জিনিসকে আরও ভালো মতো আগে বাড়াতে পারে। এখানে জিও তাকে সুযোগ দেওয়ার জন্য রেডি হয়ে যায়, আর অন্যদিকে থাকে মিনি, যে কিনা কমপ্লিটলি ড্রাঙ্ক ছিল আর সে নিজের সাথে নিজে খেলতে লাগে। আর তখন এখানে সে একটা সত্যি জানায় যে আমি কোনো পার্সনকে 10 বছর থেকে লাইক করে আসছি। তখন তো এখানে জি অবাক হয়ে যায় যে 10 বছর পর তুমি তো ডেট করছো না কাউকে। তখন মিনি বলে যে হ্যাঁ, আমি তাকে লাইক করি পর আমি তাকে ডেট করছি না। জি কিউরিয়াস ছিল ওই পার্সনের ব্যাপারে জানার জন্য, আর এখানে সে তাকে জানায় যে সে পার্সন এই রুমেই আছে, যা থেকে জি হিন্ট পেয়ে যায় যে সে তারই ব্যাপারে কথা বলছে। আর দুজনে তারপর একান্তে বসে কথা বলে। আর অন্যদিকে যে হয় লিও, যে লিসার সাথে বলে যে জাস্ট থার্ড হুইলিং করা বন্ধ করো, মিনি আর জি যে কথা বলার হবে ওটা দুজনে করে নেবে, আমাদের মাঝখানে পড়ার দরকার বিন্দুমাত্র নেই। আর এখানে দুজনে একে অপরকে কিস করতে লাগে নিউ ইয়ারের টাইম।